সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভ ক্লাসের জন্য। আজকে লাইভ হয়েছি এক্সিস মেডিকেল স্কুল পেজ থেকে। আজকের আমাদের লেকচারের টপিকস হচ্ছে সেল বায়োলজি। যারা যারা জয়েন করছো তারা জয়েন করো, আর আজকে কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাই যদি ক্লিয়ারলি শুনে থাকো তাহলে হচ্ছে জাস্ট কমেন্ট করবা যে স্লাইড গুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে শুরু করছি আমাদের সেলের যে ডেফিনেশন, সেই সেলের ডেফিনেশন দিয়ে। The cell is the fundamental structural and functional unit of all living organism. এটা তো আমরা সবাই জানি, বিকজ এগুলো আমরা অলরেডি আমাদের এইচএসসি লেভেলে আমরা অলরেডি পড়ে এসেছি। So the cell is the fundamental structural and functional unit of all living organism. তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে কোনো লিভিং অর্গানিজমের অবশ্যই একটা সেল থাকবে। হ্যাঁ, একটা সেল থাকবে। আর সেলটা আমরা যদি বেসিক্যালি ফার্স্টে বলি যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, এই দুই ধরনের সেল আমরা পাচ্ছি। তো প্রোক্যারিওটিক যে সেলগুলো সেগুলো হচ্ছে খুব ছোট হয়, এদের মাইক্রোমিটারটা এখানে দেওয়া আছে, যে ডায়ামিটারটা দেখো 0.2 থেকে 2 মাইক্রোমিটার লং। আর এদের হচ্ছে একটা যে সেল ওয়ালটা যেটা থাকে, সেল ওয়াল অবশ্যই একটা থাকে, যে প্লাজমা লিমা যেটা বলতেছি, বাট এদের যে তোমার নিউক্লিয়ার মেমব্রেন প্লাস হচ্ছে তোমার মেমব্রেনের ভিতরে যে যেসব অর্গানেলিজ গুলো থাকে, সেই অর্গানেলিজ গুলো কিন্তু এখানে প্রোক্যারিওটিক সেলগুলোতে আমরা পাই না। এন্ড অফকোর্স যে জেনেটিক যে ম্যাটেরিয়াল গুলো থাকে, সেই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমরা পাচ্ছি না প্রোক্যারিওটিক সেল। এবং এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াতে পাওয়া যাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। দেন আসো হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেল যেটা, সেটা হচ্ছে যে এগুলো অনেক বড় থাকবে এবং এদের যে স্ট্রাকচারটা এটা একটু কমপ্লেক্স থাকবে। কেন? কারণ ওদের যে তোমার একটা ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের ভিতরে তোমার যে জেনেটিক যে ম্যাটেরিয়াল গুলো, সো জেনেটিক ম্যাটেরিয়াল গুলো হচ্ছে তোমার খুব সুন্দরভাবে অর্গানাইজড ভাবে থাকে। সেই জন্য কিন্তু ওদের তোমার ইউক্যারিওটিক যে সেল, ইউক্যারিওটিক সেলের কম্পোজিশনটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, একটু কমপ্লেক্স হয়, ডিফিকাল্ট বলবো না, একটু কমপ্লেক্স হয়। এবং এরা কিন্তু তোমার ডিভাইড করে বাই মাইটোসিস। এরা হচ্ছে নিজেদেরকে ডিভাইড করতে পারে বাই মাইটোসিস। দেখো এখানে বর্ণনার মধ্যে এগুলো দেওয়া আছে যে তোমার তাদের স্ট্রাকচারটা কেমন হবে, আমরা কি কি পাচ্ছি। নিউক্লিয়াসের ভিতরে তুমি একটা ওয়েল ডেভেলপড ডিএনএ পাচ্ছ, হিস্টোন থাকবে, তার জেনেটিক ম্যাটেরিয়াল গুলো সুন্দরভাবে অর্গানাইজড ভাবে থাকে। আর আমরা পাচ্ছি তোমার এনিমাল সেল গুলোতে, ইনক্লুডিং হিউম্যান সেল, এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। তাহলে এই গেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এগুলো হচ্ছে অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা জিজ্ঞেস করি যে তোমরা বেসিকটা জানো কি জানো না, সেটার জন্য। আচ্ছা, এটা একটা সেলের পিকচার, দিস ইজ দ্য বেসিক পিকচার। হ্যাঁ, এটা অলরেডি তোমরা বহুবার এটা সম্পর্কে অলরেডি তোমরা জানো। এখানে দেখো যে এখানে কিন্তু মাঝখানে একটা ব্লু কালারের একটা তোমার পার্পল কালারের যে জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু নিউক্লিয়াস। আমরা অলরেডি পড়েছি যে যখন আমরা কোনো সেলকে হেমাটোক্সিলিন ইউসিন দিয়ে স্টেইন করব, মানে রুটিনে স্টেইন করব, তখন কিন্তু নিউক্লিয়াসটা হচ্ছে তোমার পার্পল কালার নেবে, নিউক্লিয়াসটা পার্পল কালার নেবে। আর তারপর এখানে আমরা বাকি যে মেমব্রেনাস যে সাইটোপ্লাজমের ভিতরে যেসব অর্গানেলিজ গুলো পাওয়া যায়, এখানে অনেকগুলো অর্গানেলিজ গুলো আমরা এখানে ছবিতে দেখিয়েছি। তোমরা যদি সেলের স্ট্রাকচারটা আসে, সেলের স্ট্রাকচারটা ঠিক এভাবে আঁকলেও হবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এভাবে আঁকলেও আমরা সেলের স্ট্রাকচারটা সুন্দর করে অ্যান্সার হয়ে যাবে। এবং এখানে দেখো তুমি যা যা পড়বে সেই পিকচার গুলো এখানে দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে আছে নিউক্লিওলাস, তারপর এই যে এখানে ক্রোমাটিন দেখিয়েছে, তারপর এগুলো হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলোর মধ্যে রাইবোজোম লাগানো থাকবে সেগুলো হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে অনেক মাইটোকন্ড্রিয়া দেওয়া হয়েছে, মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে। তারপর এগুলো হচ্ছে তোমার গলজি অ্যাপারেটাস, এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে দেখো গলজি অ্যাপারেটাস দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এগুলো পারঅক্সিজোম, এই যে এগুলো হচ্ছে, এই যে দেখো এগুলোর মধ্যে তোমার এই যে গোল গোল লাল লাল যে আকৃতির যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার রাইবোজোম, এগুলো হচ্ছে আমাদের রাইবোজোম। আর এই যে দেখো এখানে তোমার বিভিন্ন ধরনের
সাইটোস্কেলিটনও দেখানো হয়েছে, সো এটা একটা কমপ্লিট পিকচার অফ সেল। এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি বিকজ এই পিকচারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তোমরা চাইলে তোমাদের যদি এরকম মনে হয়, এছাড়া যদি তোমরা চাও অন্য কোনো ছবি দিবা অবশ্যই দিতে পারো, তবে সেই পিকচারটা যেন তোমাদের সবকিছুই ইনক্লুড করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো সেলের হচ্ছে দুইটা বেসিক পার্ট আছে, একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সেলের দুইটা বেসিক পার্ট হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজম হচ্ছে সেই ফ্লুইড কম্পোনেন্টটা যেটাতে হচ্ছে তোমার অর্গানেলিজ গুলো এমবেডেড অবস্থায় থাকে, অর্গানেলিজ গুলো হচ্ছে এমবেডেড থাকে, ঠিক আছে। আর অর্গানেলিজ গুলো হচ্ছে তোমার মেটাবলিক্যালি অ্যাক্টিভ যে স্ট্রাকচার, সেগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্ট্রাকচার, যেগুলো মেমব্রেনাসও হতে পারে নন মেমব্রেনাসও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন। সেলের যে আউটার মোস্ট কম্পোনেন্টটা থাকে, সেই আউটার মোস্ট কম্পোনেন্টটার নামই হচ্ছে প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে সেল মেমব্রেন। তো আমাদেরকে কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে যে ডাবল নেম যেগুলো বা অর দিয়ে যে নেম গুলো থাকে, সেই নেম গুলো সম্পর্কে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমরা অ্যান্সার করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। তাহলে দেখো যে আউটার মোস্ট কম্পোনেন্ট অফ দ্য সেল সেপারেটিং দ্য সাইটোপ্লাজম ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেই অংশটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। এদের মলিকুলার কম্পোজিশন হচ্ছে এখানে অবশ্যই ফসফোলিপিড থাকবে, মেইনলি লিপিড থাকে, তাছাড়া কিন্তু প্রোটিন থাকবে, কোলেস্টেরল থাকবে, আর থাকবে হচ্ছে তোমার অলিগোস্যাকারাইড, কার্বোহাইড্রেট যে পোর্শনটা সেটা হচ্ছে তোমার অলিগোস্যাকারাইড। আর এদের থিকনেসটা হচ্ছে 7.5 থেকে 10 ন্যানোমিটার, 7.5 থেকে 10 ন্যানোমিটার। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। অনেক সময় কিন্তু আমাদের শর্ট নোট আসে, যদি পরীক্ষার প্রশ্নটা একটু অন্যরকম হয় তাহলে কিন্তু প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন শর্ট নোট হিসেবে আসতে পারে। এখানে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে আমি একটা সেলের বেসিক যে পার্টস গুলো এগুলো দেখিয়েছি। এখানে দেখো সেলটাকে আমরা সেলের দুইটা পার্ট, যেটা হচ্ছে তোমার সেল মেমব্রেন, আরটা থাকবে হচ্ছে প্রোটোপ্লাজম। এভাবে আমরা সেলের দুইটা পার্ট প্রথমে আমরা ভাগ করে ফেলি, সেল মেমব্রেন আর প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুটো ভাগে ভাগ করেছি। প্রোটোপ্লাজমের মধ্যে আছে আমাদের সাইটোপ্লাজম আর রয়েছে নিউক্লিয়াস। তাহলে সেলের ফার্স্টে হচ্ছে সেলের কি কি থাকতে পারে, একটা সেল মেমব্রেন তো অবশ্যই থাকবে আর প্রোটোপ্লাজম থাকবে। আর প্রোটোপ্লাজমের মধ্যে থাকবে হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তারপর সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে আমাদের থাকবে ইনক্লুশনস আর থাকবে হচ্ছে অর্গানেলিজ, ঠিক আছে। দেখো অর্গানেলিজ আর ইনক্লুশনস। আর অর্গানেলিজের মধ্যে যেগুলো থাকে, যে স্ট্রাকচার গুলো থাকে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার মেমব্রেনাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস। ওকে, এই হচ্ছে আমাদের একটা ওভারঅল স্ট্রাকচার যে সেলের। তোমরা চাইলে যখন সেলের পার্টস আসবে, সেলের যদি কি কি পার্টস এটা যদি চায়, তাহলে তোমরা ঠিক অ্যারো চিহ্ন দিয়ে এভাবেও দিতে পারো। আবার যদি কারো কাছে মনে হয় আমি একটু বর্ণনা করে লিখবো, তাহলে তোমরা সেটাও লিখতে পারো। তবে আমার কাছে মনে হয় যে এভাবে লিখলে একটু বেশি ইজিলি তোমরা অ্যান্সারটা করতে পারবা। অনেকে চাইলে এই যে নিউক্লিয়াসের, এখানে কিন্তু নিউক্লিয়াসের যে পার্টস গুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারবা, কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি সেলের যে পার্টস গুলো আছে। আচ্ছা, এখন চলে আসবো হচ্ছে আমরা সেল মেমব্রেনের স্ট্রাকচার। আমি এখানে অবশ্যই বলবো আল্টার স্ট্রাকচার, বিকজ এগুলো কোনোটাই আমরা নেকেড আইয়ে দেখতে পাই না, সো এটাকে আমি এজন্য আল্টার স্ট্রাকচার বলেছি। তো সেলের মেমব্রেনের স্ট্রাকচারের মধ্যে আমরা দুই ধরনের মডেল আমি এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে তোমার ক্লাসিক ট্রাইলেমিনার মডেল, যেটা হচ্ছে তোমার ইনভেন্ট করেছে হচ্ছে ডেভসন এন্ড ডেনিয়েলি। তারা দুজনই হচ্ছে সায়েন্টিস্ট, ডেভসন এন্ড ডেনিয়েলি। আর ফ্লুইড মোজাইক মডেল, এটা হচ্ছে তোমার ইনভেন্ট করেছে হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসন। এরা দুজনই কিন্তু তোমার
সায়েন্টিস্ট। সো আমরা হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচারের মধ্যে এই দুই ধরনের মডেলটা হচ্ছে খুব বেশি পরিমাণে পড়া হয়। তবে ক্লাসিক ট্রাইলেমিনার মডেল যেটা, সেটা কিন্তু তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা দেখি এই ক্লাসিক ট্রাইলেমিনার মডেল। আর ফ্লুইড মোজাইক মডেল যেটা, এটাই হচ্ছে বেশি ফ্যামিলিয়ার এবং ফ্লুইড মোজাইক মডেলটাই আমাদের বেশি করে আসে। ফ্লুইড মোজাইক মডেলটা কি? ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে যে আমরা অলরেডি পড়ে ফেলেছি যে প্লাজমা মেমব্রেনের মধ্যে কি থাকবে, লিপিড থাকবে। লিপিডের স্ট্রাকচারটা কিরকম থাকবে? লিপিডটা হচ্ছে তোমার বাইলেয়ারে থাকবে। লিপিডটা থাকবে হচ্ছে বাইলেয়ারে, যেখানে হচ্ছে তোমার প্রোটিন গুলো পার্টলি অর কমপ্লিটলি এমবেডেড, যেটার মধ্যে প্রোটিন গুলো পার্টলি অর কমপ্লিটলি এমবেডেড। দেখো একটা, আমরা কেন এটাকে অনেক সময় কিন্তু তোমার বলা হয় স্যান্ডউইচ মডেলও বলা হয়। স্যান্ডউইচ মডেলও কেন বলা হয়? যে দুই পাশে দুইটা লিপিড বাইলেয়ার থাকছে, তার মাঝখানে থাকছে প্রোটিন। ঠিক আছে, তার মাঝখানে থাকছে প্রোটিন। সো এটা কিন্তু একটা স্যান্ডউইচের মতো। সো আমরা হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচার বলে ফার্স্টে আমরা এভাবেই স্টার্ট করব যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেনটা, এই প্লাজমা মেমব্রেন আর সেল মেমব্রেনের মধ্যে মেইনলি থাকছে হচ্ছে আমাদের লিপিড বাইলেয়ার, এন্ড এর মধ্যে প্রোটিনটা পার্টলি অর কমপ্লিটলি এমবেডেড থাকছে। আর এখানে যে লিপিডটা থাকছে তার মেইনলি হচ্ছে তোমার মেমব্রেন ফসফোলিপিড। মেমব্রেন ফসফোলিপিড এদের হচ্ছে দুইটা ময়েটিস থাকে বা দুইটা হেড থাকে। একটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক লেয়ার, আর একটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক লেয়ার। যেটা হাইড্রোফিলিক লেয়ার সেটা থাকবে বাইরের দিকে, দ্যাটস ওয়াই সেটা সাইটোপ্লাজমের মধ্যে মানে তোমার স্ট্রাকচারটা সুন্দর করে থাকতে পারবে। বিকজ আমাদের বডির কিন্তু মেইনলি 70% হচ্ছে ওয়াটার, সেই জন্য হাইড্রোফিলিক পোর্শনটা থাকে বাইরে। আদারওয়াইজ কিন্তু সে এভাবে লিপিড বাইলেয়ারটা ধরে রাখতে পারতো না বা এরকম স্ট্রাকচারটা থাকতে পারতো না। সো এই তোমার মেমব্রেন ফসফোলিপিডটা যেটা, সেটা হচ্ছে তোমার যে লিপিড বাইলেয়ারটা যেটা থাকে, সেই বাইলেয়ারটা হচ্ছে দুইটা তোমার পোর্শন থাকে। একটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক লেয়ার, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট, একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। তাহলে হাইড্রোফিলিক পার্টটা থাকবে আউটওয়ার্ডলি এবং হাইড্রোফিলিক পার্টটা থাকবে হচ্ছে তোমার ইনওয়ার্ডলি। ঠিক আছে, এরপরে আমাদের থাকছে হচ্ছে তোমার কোলেস্টেরল। এটাও তো আমরা অলরেডি আগেই পড়ে ফেলেছি যে কোলেস্টেরল থাকবে। কোলেস্টেরলটা হচ্ছে তোমার ভেরিং অ্যামাউন্টে থাকে, মানে ওদের ডেনসিটিটা বিভিন্ন রকমের হয়। এইটা কিন্তু তোমার যে সেল মেমব্রেনের বা সেলের যে সব কম্পোনেন্ট আছে সেগুলোর ফ্লুইডিটিটাকেও কিন্তু সে মডুলেট করে এই কোলেস্টেরলটা। আর মেমব্রেন প্রোটিনটা থাকবে হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন। একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, আমি কমেন্টস গুলো আসলে একটু দেখতে পাচ্ছি না, সেই জন্য আচ্ছা, এখানে যে একটা মেমব্রেন কার্বোহাইড্রেট থাকে, অবশ্য আমরা তো একটু আগে পড়লাম যে সেল মেমব্রেনের যে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারে কিন্তু কার্বোহাইড্রেটও ছিল। তা কার্বোহাইড্রেটটা তোমার মেমব্রেন কার্বোহাইড্রেট গুলো হচ্ছে তোমার গ্লাইকোলিপিড থাকে। গ্লাইকোলিপিড গুলোর মধ্যে থাকবে মেইনলি অলিগোস্যাকারাইড, মেইনলি থাকবে হচ্ছে অলিগোস্যাকারাইড। এটা কিন্তু সেলের চারপাশে একটা ডেলিকেট লেয়ার তৈরি করে, যেটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স, এবং এটা অবশ্যই সেলের বাইরে থাকছে। আচ্ছা, আর এখানে আরো কিছু বলা হয়েছে যে মেমব্রেনের মধ্যে কিছু চ্যানেল আর কিছু আয়ন পাম্প থাকে মেমব্রেনের মধ্যে। এগুলো সবগুলো হচ্ছে প্রোটিনের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে তোমার সেলের ভিতরে যে স্ট্রাকচার, মানে সেলের ভিতরে যে একটা এনভায়রনমেন্ট আছে সেটাকে কিন্তু তোমার মেনটেন করতে কিন্তু এই চ্যানেলগুলো এবং আয়ন পাম্প গুলো খুব মানে তোমার হেল্প করে। তাহলে মেমব্রেনের মধ্যে কিন্তু তোমার রিসেপ্টরও থাকে। হ্যাঁ, মেমব্রেনের মধ্যে কিন্তু তোমার রিসেপ্টরও থাকে। রিসেপ্টরের মধ্যে তোমার যেমন হচ্ছে হরমোনের জন্য রিসেপ্টর থাকতে পারে, অথবা বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টরের জন্য হচ্ছে তোমার রিসেপ্টর থাকতে পারে। আর এখন আসো যে মেমব্রেন প্রোটিনের কি ফাংশন। মেমব্রেন প্রোটিনের কি ফাংশন? যেমন মেমব্রেন প্রোটিনটা কিন্তু রিসেপ্টর হিসেবে কাজ করতে পারবে,
যে কোনো চ্যানেল হিসেবে কাজ করতে পারবে, আয়ন পাম্প হিসেবে কাজ করবে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে, প্লাস হচ্ছে এরা এনজাইমেটিক প্রোটিন হিসেবেও কাজ করবে। তাহলে দেখো মেমব্রেন প্রোটিনের ফাংশন, এগুলো যেগুলো এখানে দেওয়া হয়েছে রিসেপ্টর, চ্যানেল, এগুলো আমি শর্ট করে দিয়েছি। শর্ট করে দিয়েছি এই জন্যই যে এটা হচ্ছে তোমার শুধু হেডিং গুলো দেওয়া হচ্ছে। তোমরা যদি কেউ চাও তাহলে হচ্ছে এটা ডিটেলসটা তোমরা লিখতে পারবে, মানে এই ডিটেলসটা হচ্ছে তোমরা অ্যাড করে দিতে পারবে, অসুবিধা নেই। ওকে, আচ্ছা যারা 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 দেখছো, হ্যাঁ তারা তারা হচ্ছে একটু কমেন্ট করবা যে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করবা। আচ্ছা, এখন চলে আসো যে সেল, যে আমরা একটু আগে যেটা পড়লাম যে গ্লাইকোক্যালিক্স, সেলের বাইরে যে আমাদের কার্বোহাইড্রেট পোর্শনটা থাকে সেটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স এর আরেকটা নাম হচ্ছে সেল কোটিং, সেল কোট। এটার আরেকটা নাম হচ্ছে সেল কোট। আমরা যেমন বাইরে কোটের মতো পরি না, আমাদের শীতকালে যে আমরা একটা কোট পরি, ছেলেরা যে একটা কোট পরে, এটা কিন্তু সেলটাকে প্রোটেকশন দেয়। তাহলে এটাকে আমরা সেল কোট বলি অথবা গ্লাইকোক্যালিক্স বলি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনের যে কার্বোহাইড্রেট ময়েটিসটা আছে সেটা হচ্ছে তোমার, সেটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স অর সেল কোট। হ্যাঁ ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স অর সেল কোট, এটার খুব একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা যেটা হচ্ছে যে আমরা যে ব্লাড গ্রুপটা বের করি, ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন গুলো সেগুলো কিন্তু তোমার এই সেল কোটের মধ্যে প্রেজেন্ট থাকে। কারণ আমরা যেসব তোমার ব্লাড গ্রুপিং করি সেই ব্লাড গ্রুপের অ্যান্টিজেন গুলো হচ্ছে সেল কোটের মধ্যে প্রেজেন্ট থাকে। এছাড়া হচ্ছে তোমার যেসব হিস্টোকম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন্স গুলো থাকে, যেগুলো হচ্ছে তোমার ইমিউনো রেসপন্সটাকে প্রডিউস করে, সেগুলো কিন্তু তোমার এই সেল কোটের মধ্যেই থাকে। ঠিক আছে, যেমন মনে করো যে টিস্যু বা অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় অনেক সময় কিন্তু আমাদের রিয়েকশন হয়। হ্যাঁ, অনেক সময় রিয়েকশন হয়, আবার অনেক সময় কোনো রিয়েকশনই হয় না। তাহলে এই যে তোমার যে কোনো ধরনের টিস্যু বা অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য যে অ্যান্টিজেন গুলো আমাদের দরকার, হিস্টোকম্প্যাটিবিলিটি, এটার মানে হচ্ছে যে তোমার যে যে জিনিসটা তুমি ট্রান্সপ্লান্টেশন করলা এটা তো তোমার নিজের শরীরে ছিল না, তুমি আরেকটা জায়গা থেকে তোমার শরীরে এটা দেয়া হয়েছে, এটাকে আমরা বলছি ট্রান্সপ্লান্টেশন। তা ট্রান্সপ্লান্টেশন যখন করলা তখন তোমার জিনিসটা ঠিক মতো অ্যাকসেপ্টেবল হলো কিনা, মানে বডি সেটাকে নর্মালি নিল কি নিল না, সেটার যে বোঝার জন্য যে অ্যান্টিজেন গুলো থাকে সেই অ্যান্টিজেন গুলো কিন্তু আমরা হিস্টোকম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন যেগুলো, সেগুলো কিন্তু তোমার সেল কোটে থাকবে। তাহলে কিন্তু আমাদের সেল কোডটা অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের সেলের স্ট্রাকচার। এই যে দেখো এই হলুদ হলুদ বলের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে আমাদের বেসিক্যালি ফসফোলিপিড, এগুলোই হচ্ছে ফসফোলিপিড। দেখো এদের দুইটা পোর্শন থাকে, এই যে ভিতরের দিকে যে দড়ির মতো যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে তোমার হাইড্রোফোবিক পার্ট, আর বাইরের পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। ঠিক আছে, হাইড্রোফিলিক পার্ট। আর এখানে দেখো ব্লু কালারের যে জিনিস স্ট্রাকচার গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে প্রোটিন। এর মধ্যে দেখো ইন্টিগ্রাল প্রোটিন যেটা, সেটা দেখো কিভাবে একদম সেল মেমব্রেনের সাথে খুব স্ট্রংলি অ্যাটাচড হয়ে আছে, খুব স্ট্রংলি অ্যাটাচড হয়ে আছে। দেখো একটা মাথা থেকে আরেকটা মাথা পর্যন্ত একদম একটা মাথা থেকে আরেকটা মাথা পর্যন্ত কিন্তু এখানে এই প্রোটিন গুলো দেখা যাচ্ছে। এগুলোকে কিন্তু অনেক সময় ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়, এগুলোকে কিন্তু ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়। আর পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে লুজলি অ্যাটাচড থাকে, ইন্টিগ্রাল প্রোটিনটা খুব স্ট্রংলি অ্যাটাচড থাকে, আর পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে খুব লুজলি অ্যাটাচড থাকে। এই যে এখানে কোলেস্টেরল দেখানো হয়েছে, যে কোলেস্টেরলও থাকে। আর এই যে দেখো এগুলো হচ্ছে তোমার কার্বোহাইড্রেট পোর্শনটা, এগুলো হচ্ছে তোমার কার্বোহাইড্রেট পোর্শন। ঠিক আছে, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট পোর্শন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। তোমাদের যখন প্রশ্ন আসবে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কি, এটা কিন্তু ফর বোথ এসএকিউ বলো ভাইভা বলো, যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যখন তোমরা এটা এসএকিউ তে লিখবে তখন অবশ্যই এই পিকচারটা ইনক্লুড করতে হবে। ওকে,
আচ্ছা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন হচ্ছে তোমার সেল মেমব্রেনের যে ফাংশন, আমরা এতক্ষণ পড়েছি প্রোটিনের ফাংশন, এখন আমরা পড়ছি সেল মেমব্রেনের ফাংশন। তাহলে সেল মেমব্রেন হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটা হচ্ছে তোমার সেলকে সিলেক্টিভ পারমেবিলিটি দিচ্ছে, কারণ যে কোনো কিছু কিন্তু সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যদি পাস করে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার সেল মেমব্রেনের যে মানে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচারাল যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু মেনটেন হবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা সিলেক্টিভ পারমেবিলিটি দিচ্ছে, কারণ কোন জিনিসটা তোমার সেলের ভিতরে ঢুকবে আর কোনটা ঢুকবে না সেটাও কিন্তু সেল মেমব্রেন ডিসাইড করবে। তারপর হচ্ছে এটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টস হিসেবে কাজ করে, কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে, এবং সেল টু সেলের যে ইন্টারাকশনটা হয় সেটাও কিন্তু করে হচ্ছে আমাদের সেল মেমব্রেন। সো দিস আর দ্য ফাংশন অফ সেল মেমব্রেন। এর আগে আমরা পড়েছি দ্য ফাংশনস অফ প্রোটিন। এই হচ্ছে আমাদের মোটামুটি সেল মেমব্রেনের স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা ফার্স্টে সেল মেমব্রেন, সেলের হচ্ছে দুইটা পার্ট দেখিয়েছিলাম। ইন জেনারেলি সেলের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে তোমার সেল মেমব্রেন আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এখন আমরা পড়ব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? এটা হচ্ছে তোমার সেলের ভিতরে যে লিভিং ম্যাটেরিয়ালটা থাকে সেটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। আচ্ছা, এদের কম্পোজিশনটা দেখো, কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে ওয়াটারটাই হচ্ছে সবচেয়ে বেশি, মানে ওয়াটারটাই হচ্ছে 75% ওয়াটার। আর এটা কিন্তু এক একটা ভেরিয়েশন থাকতে পারে, বা 75 দেখবা, কোথাও 80 দেখবা, বা একটা রেঞ্জ থাকতে পারে। আর অর্গানিক মলিকিউলস এর মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। আর ইনঅর্গানিক ফ্যামিলির মধ্যে তোমার ইনঅর্গানিক আয়নের মধ্যে আছে আমাদের ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়নের মধ্যে হচ্ছে পটাশিয়াম, আর অ্যানায়নের মধ্যে আছে বাইকার্বনেট, ফসফেট, সালফেট। ঠিক আছে, বাইকার্বনেট, ফসফেট, সালফেট। ওকে, কারো কোথাও যদি প্রবলেম হয় বুঝতে, আমার কাছে মনে হয় যে সেল মেমব্রেন বা সেল বায়োলজি বলো, যেটাই বলো, সেল বায়োলজিটা যেটা, সেটা হচ্ছে খুবই একটা ভাস্ট একটা জিনিস। যে কোনো বইয়ের মধ্যে দেখবা যে এটা শুরুই হয়েছে বিশাল একটা মেগা জিনিস দিয়ে। সো এখানে আমি চেষ্টা করেছি যে জিনিসটাকে একটু কনসাইজ করে নিয়ে আসা, যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আমি আশা রাখছি। আর কেউ যদি লেকচারটা ফুলফিল করো তাহলে হচ্ছে বইটা গো থ্রু না করলেও হবে, কারণ আমরা বেসিক্যালি যে ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করি সেগুলো হচ্ছে এখানে আমি ইনক্লুড করেছি। তবে একটা জিনিস হচ্ছে যে আমি আগে তোমাদেরকে বলে নিই যে আমরা যে সেলের ভিতরে কি কি ট্রান্সপোর্ট, কিভাবে জিনিসগুলো ট্রান্সপোর্ট হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করিনি, বিকজ অফ এগুলো তোমরা অবশ্যই ফিজিওলজিতে পড়বা, বায়োকেমিস্ট্রিতে পড়বা। সো এগুলো কিন্তু অ্যানাটমিতে ইচ্ছে করে আমি এখানে লেকচারটার মধ্যে ইনক্লুড করিনি, বিকজ এগুলো তোমরা অলরেডি ওখানে পড়বা। আমাদের যে অ্যানাটমিতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার এন্ড ফাংশন, এগুলো আমাদের জন্য খুব বেশি দরকার। ওকে, এখন আমি চলে যাচ্ছি সরাসরি অর্গানেলিজ গুলোতে। অর্গানেলিজ এর মধ্যে ফার্স্টই যেটা মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ গুলোর মধ্যে ফার্স্টই আসছে আমাদের মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে কি? মা, না? মা। দেখবা যে বাইরের দেশে তোমার বহু বছরের পুরনো যেসব তোমার কেস থাকে, মনে করো যে যেসব মার্ডার কেস থাকে, সেগুলো কিভাবে তোমার সলভ করা হয়, তার একটা জেনেটিক জেনিওলজি করে, মানে জেনেটিক্স এর একটা স্ট্রাকচার তারা বের করে, প্লাস হচ্ছে তারা খুঁজে 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 মাইটোকন্ড্রিয়াটা নেয়, মাইটোকন্ড্রিয়া থেকে বের করে 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 তারা হচ্ছে মার্ডার কেস গুলো সলভ করে। হ্যাঁ, তো ওরা কিন্তু অনেক অ্যাডভান্স, বিশেষ করে যে তোমার জেনেটিক যে পোর্শনটা, ওরা কিন্তু অনেক অ্যাডভান্স। বাংলাদেশে আসলে এভাবে চালু হচ্ছে কিনা আমি জানি না। সো মাইটোকন্ড্রিয়াটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে কি থাকে দেখো, এটা অবশ্যই মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ, এবং এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের এনজাইম থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে ফর অ্যারোবিক রেসপিরেশন। তোমরা অলরেডি এটা পড়েছো যে অ্যারোবিক রেসপিরেশনটা কি জিনিস, এবং এরা হচ্ছে প্রচুর পরিমাণে এটিপি প্রোডাকশন করে, প্রচুর পরিমাণে এটিপি প্রোডাকশন করে। এটিপির ফাংশনই হচ্ছে তোমার সেলের যেসব অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোর মধ্যে সে এনার্জি সাপ্লাই করবে। এটিপির মেইন ফাংশন হচ্ছে এনার্জি সাপ্লাই করা। আচ্ছা, এখন দেখো যে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারে কি আছে, একটা আউটার পোর্শন আছে, একটা আউটার মেমব্রেন থাকবে, একটা ইনার মেমব্রেন থাকবে। তাহলে এই দুটো মিলে দুইটা কম্পার্টমেন্ট তৈরি করে, একটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স, ইনার মোস্ট ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে তোমার দুইটার মাঝখানে একটা স্পেস থাকে যেটার নাম হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস।
তবে কিন্তু তোমাদের মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারে যে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন এগুলোকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, এই দুটো নিয়ে কিন্তু বাকিগুলো, প্রথমে তোমার একটা আউটার মেমব্রেন থাকবে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থাকবে, এই দুটো মিলে দুটো কম্পার্টমেন্ট তৈরি করে। একটা হচ্ছে তোমার দুইটার মাঝখানে যে স্পেসটা থাকে সেটার নাম হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস, আর এদের মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে জায়গাটা সেটাকে আমরা বলছি ইনারমোস্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে আমি পিকচারটা দেখিয়েছি, দেখো এই যে তোমরা একটা কি বলবো এটাকে, কি কালার, ইট কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আউটার মেমব্রেন, আর ভিতরে দেখো ইনার মেমব্রেন। ঠিক আছে, এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। তাহলে দেখো একদম ইনার মেমব্রেনেরও ভিতরে, হ্যাঁ ইনার মেমব্রেনেরও ভিতরে দেখো যে স্ট্রাকচারটা ব্লু কালারের যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ইনার মোস্ট ম্যাট্রিক্স, তাহলে একদম ভিতরে থাকবে হচ্ছে তোমার ইনার মোস্ট ম্যাট্রিক্স, আর এই যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে তোমার স্পেসটা, ইন্টার মেমব্রেন স্পেস। তাহলে দুইটা মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা থাকবে সেটার নামই হচ্ছে ইনার মেমব্রেন স্পেস। আর ইনার মোস্ট ম্যাট্রিক্স মানে ইনার মেমব্রেনেরও ভিতরের দিকে যে স্ট্রাকচারটা থাকে সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। আর এখানে দেখো ইনার মেমব্রেনটা কিভাবে প্যাঁচানো প্যাঁচানো অবস্থায় আছে, এটার নাম হচ্ছে ক্রিস্টা। এটার নাম হচ্ছে ক্রিস্টা। আমরা কিন্তু জিজ্ঞেস করি হোয়াট ইজ ক্রিস্টা। আর আউটার মেমব্রেনটা যেটা সেটা কিন্তু সিভ লাইট, এখানে অনেক প্রচুর ছোট ছোট ছিদ্র আছে এবং এটা দিয়ে কিন্তু তোমার বিভিন্ন ধরনের স্ট্রাকচার ভিতরে পাস করতে পারে আউটার মেমব্রেন দিয়ে। আর ইনার মেমব্রেনটা হচ্ছে ফোল্ডেড হয়ে থাকে, একটু আগে তোমরা পিকচারে দেখেছো যে ইনার মেমব্রেনটা কিভাবে ফোল্ডেড অবস্থায় আছে, তো সেটাকে হচ্ছে আমরা বলছি ক্রিস্টা। এই ফোল্ডেড হয়ে থাকার মানে কেন দরকার, কি সুবিধা, এটা হচ্ছে তোমার মেমব্রেনের সারফেস এরিয়াটা বাড়াবে, মেমব্রেনের সারফেস এরিয়াটা বাড়াবে। কারণ এখন দেখো ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় বড় ফাংশন করে। সো একটা ছোট জায়গার মধ্যে এখন যদি একদম লেন্থ এরকম সোজাসুজি স্ট্রাকচার গুলো হতো তাহলে এত ছোট জায়গায় এত সফিস্টিকেটেড স্ট্রাকচার গুলো ঢোকানো আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যেত। সো আল্লাহ পাক এমন ভাবে আমাদেরকে তৈরি করেছে যে একদম প্রত্যেকটা স্ট্রাকচার দেখবা খুবই অর্গানাইজড, এখানে কোনো তোমার মিসম্যাচ নেই, একদম পারফেক্ট। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে তোমার এভাবেই আমাদের শরীরে সুন্দরভাবে থাকে, সেই জন্য কিন্তু আমরা নর্মালি ফাংশন গুলো করতে পারছি। আর এই যে ক্রিস্টাল গুলোর ইম্পর্টেন্সটা কি, এটা অবশ্যই মেমব্রেনের সারফেস এরিয়া বাড়াবে। আর যে ক্রিস্টার যে নাম্বারটা সেটা হচ্ছে কিন্তু সেলের যে কতটুকু এনার্জি দরকার সেই এনার্জির সাথে হচ্ছে তোমার করেসপন্ড করে। হ্যাঁ, এনার্জির সাথে করেসপন্ড করে, কতটুকু এনার্জি সেলটার দরকার এটার সাথে করেসপন্ড করবে। নেক্সট স্লাইডে যাচ্ছি, দ্য ফাংশন অফ দ্য মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে তোমার এটিপি প্রোডাকশন করে বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন ডিউরিং অ্যারোবিক রেসপিরেশন। ডিউরিং অ্যারোবিক রেসপিরেশন মানে অক্সিজেন অবশ্যই লাগবে, বাই ডাইজেশন অফ ফুয়েল মলিকিউলস ইন প্রেজেন্স অফ অক্সিজেন। সো অ্যারোবিক রেসপিরেশন তো অবশ্যই অক্সিজেনের প্রেজেন্সই হবে। আর প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং এটা কিন্তু আমাদের বডি টেম্পারেচারটাও মেনটেন করে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে, আর এরা কিন্তু তোমার এই জন্যই আরএনএ সিনথেসিস করতে পারে এবং প্রোটিন সিনথেসিস করতে পারে। মানে মাইটোকন্ড্রিয়ারও নিজের একটা ডিএনএ থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ারও নিজের একটা ডিএনএ থাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয়েছে পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন পাওয়ার হাউস অফ দ্য সেল? এই জন্য বলা হয়েছে কারণ এটা হচ্ছে তোমার সেলের যে কি পরিমাণে অ্যাটিপি দরকার সেই অ্যাটিপি সাপ্লাইটা হচ্ছে মেইনলি করতেছে আমাদের মাইটোকন্ড্রিয়া। কি মাইটোকন্ড্রিয়া মানে সেলুলার ফাংশনের জন্য কতটুকু এনার্জি দরকার, কতটুকু এটিপি প্রোডাকশন করলে এই এনার্জিটা ফুলফিল হবে সেটা পুরোটাই করছে মাইটোকন্ড্রিয়া। এবং এটা বলা হচ্ছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতেও কিন্তু আমাদের এটিপি তৈরি হয়, এটার থেকেও 15 টাইমস মোর এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া একা নিজে। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়াটাকে এই জন্যই বলা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, পাওয়ার হাউস অফ দ্য সেল। এরপরে চলে যাওয়া হচ্ছে রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোমটা হচ্ছে বেসিক্যালি আমাদের তৈরি হয় হচ্ছে প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ দিয়ে, প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ দিয়ে। এরা কিন্তু তোমার মানে বাউন্ড অবস্থাও থাকতে পারে মেমব্রেনের সাথে অথবা ফ্রিলিও থাকতে পারে।
সাইটোপ্লাজমে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার টিপিক্যালি মেনি রাইবোসোম অকুপাই সিঙ্গেল এমআরএনএ হুইচ টুগেদার ফর্ম পলিরাইবোসোম অর পলিজোম। এটা অনেক সময় আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ পলিরাইবোসোম অর পলিজোম, মানে মেনি রাইবোসোম অকুপাই সিঙ্গেল এমআরএনএ, অনেকগুলো রাইবোসোমের একটি সিঙ্গেল এমআরএনএ থাকতে পারে, যেটা একসাথে আমরা বলছি পলিরাইবোসোম অর পলিজোম। আচ্ছা, এটার ফাংশন হচ্ছে রাইবোসোম যে জায়গার মধ্যেই থাকবে সেই জায়গাটা, মানে সেই জায়গার ফাংশনটাই হচ্ছে তোমার প্রোটিন সিনথেসিস করা, তাদের ফাংশনই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। তাহলে দেখো একটু আগে আমরা বলেছি যে সে রাইবোসোম কিন্তু মেমব্রেনের সাথে লাগানো থাকতে পারে আর ফ্রিও থাকতে পারে। তা ফ্রি রাইবোসোম যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমার ইন্টারসেলুলারলি ইউজ হয়ে যায়। এই ফ্রি রাইবোসোম গুলো যে তোমার প্রোটিন তৈরি করে সেগুলো কিন্তু ইন্টারসেলুলার ফাংশনে ইউজ হয়ে যায়। আর যেসব তোমার বাউন্ড রাইবোসোম থাকে এরা যে ধরনের প্রোটিন তৈরি করে তারা হচ্ছে তোমার মেইনলি লাইসোজোমে স্টোরড অবস্থায় থাকে, লাইসোজোমে স্টোর থাকে অথবা যে কোনো সেলের সিক্রেটরি প্রোডাক্ট হিসেবে রিলিজ হয়ে যেতে পারে। তাহলে ফ্রি রাইবোসোমও থাকতে পারে অথবা বাউন্ড রাইবোসোমও কিন্তু থাকতে পারে। আচ্ছা, আজকে একদম ভিউয়ার্স এর অবস্থা একদম মানে ভর্তা অবস্থা। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে যাও হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটা কনভলিউটেড মেমব্রেনাস নেটওয়ার্ক। এটা তোমার এক্সটেন্ড করে হচ্ছে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের সারফেস থেকে দেখবা যে এক্সটেন্ড, আমি দেখাবো একটু পরে তোমাদের পিকচারটা। আর ইনক্লুজ এ সিরিজ অফ ইন্টারকমিউনিকেটিং চ্যানেল অর এন্ড স্যাক, যেগুলোকে আমরা বলতেছি সিস্টার্নি, যেগুলোকে আমরা বলছি সিস্টার্নি। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটা হচ্ছে তোমার কোথায় কোথায় পাওয়া যায়? হ্যাঁ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সবই হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড সিস্টার্নি। ওকে, ইন্টারকানেক্টেড সিস্টার্নি। আর রাফ কেন আমি বলছি? বিকজ দ্য প্রেজেন্স অফ রাইবোসোম, যেহেতু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোসোম লাগানো থাকে সেই জন্য হচ্ছে আমি বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এখন দেখো এটা কোথায় কোথায় পাওয়া যায়? তিনটা জায়গায় পাওয়া যায়, প্যানক্রিয়াটিক এসিনার সেল, ফাইব্রোব্লাস্ট আর পাওয়া যায় হচ্ছে প্লাজমা সেলে। এই তিন জায়গায় পাওয়া যায়, প্যানক্রিয়াটিক এসিনার সেল, ফাইব্রোব্লাস্ট আর পাওয়া যাবে হচ্ছে তোমার প্লাজমা সেলে। এই যে যেই জায়গাগুলো তোমার বোল্ড করে দেওয়া আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ উপরের স্ট্রাকচারটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এখানে কি বলা হয়েছে যে নিউমেরাস ফ্ল্যাটেন্ড interconnected cisternae whose cytoplasmic surfaces are covered or studded with dark staining granules called ribosome. এটাকে আসলে অনেক কথা দিয়ে সুন্দর করে আরেকটু অর্গানাইজ করা হয়েছে। মেইন কথা হচ্ছে যে এগুলোর সাথে রাইবোসোম লাগানো থাকে তাই এগুলোর নাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর পাওয়া যায় হচ্ছে প্যানক্রিয়াটিক এসিনার সেলে পাওয়া যাবে, ফাইব্রোব্লাস্টে পাওয়া যাবে আর প্লাজমা সেলে পাওয়া যাবে। ফাংশন হচ্ছে সিনথেসিস এন্ড সেগ্রিগেশন অফ প্রোটিন, মানে মোট কথা হচ্ছে প্রোটিনটাকে সিনথেসিস করবে, সেগ্রিগেশন করবে। তারপর হচ্ছে তুমি আরো যদি কিছু ফাংশন অ্যাড করতে চাও তাহলে ইনিশিয়াল গ্লাইকোজাইলেশন অফ গ্লাইকোপ্রোটিন এন্ড অলসো দ্য পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন অফ নিউলি ফর্মড পলিপেপটাইড। তবে আমার কাছে মনে হয় যে মেইন ফাংশনই হচ্ছে সিনথেসিস এন্ড সেগ্রিগেশন অফ প্রোটিন। আমরা এই জিনিসটা মেমোরিতে রাখবো, সিনথেসিস এন্ড সেগ্রিগেশন অফ প্রোটিন, এটা আমাদেরকে ফাংশনটা মেমোরাইজ করতে হবে। কারণ এটা মেইন ফাংশন। আবার দেখা গেল যে এটা বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেললাম তাহলে কিন্তু জিনিসটা আমাদের ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্টে যে সিনথেসিস এন্ড সেগ্রিগেশন অফ প্রোটিন এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে লিখতে হবে। আচ্ছা, স্মুথ মানে কেন? স্মুথ মানে হচ্ছে যে এখানে কোনো রাইবোসোম নাই তাই হচ্ছে এগুলার নাম হয়ে গেছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা কোথায় কোথায় পাওয়া যায়? অ্যাড্রেনাল সেলের, অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড আছে সেখানে, সেই সেল তোমার গ্ল্যান্ডের কর্টেক্সে পাওয়া যাবে, লিভার সেলে পাওয়া যাবে, এছাড়া স্ট্রাটেড মাসেল সেলও পাওয়া যায়। এদের ফাংশনটা কি? এরা বেসিক্যালি লিপিডের মানে লিপিডটাকে সিনথেসিস করে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসিস করতে হচ্ছে তোমার প্রোটিন, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সেটা হচ্ছে সিনথেসিস, ট্রান্সপোর্ট এন্ড স্টোর করবে কি? লিপিড।
আর এছাড়া সে কিন্তু কার্বোহাইড্রেট মেটাবোলাইজ করে, তাছাড়া বিভিন্ন ধরনের ড্রাগস এবং পয়জন যেগুলো আছে সেগুলোকে কিন্তু ডেটক্সিফাই করে, সেগুলো ডেটক্সিফিকেশনেও কিন্তু সে ফাংশন করে। সো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবার কাছে মনে হচ্ছে যে সেলটা তো দেখা যায় যে অনেকে ফার্স্টেই পড়ে ফেলে, সো সেলটা নিয়ে আসলে অনেকেরই দেখা যায় যে অনেকে যেহেতু পড়া হয়ে গেছে সেই জন্য হয়তো অনেকে ইন্টারেস্ট পাচ্ছে না, বাট এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার, ইম্পর্টেন্ট যেসব টপিকস আছে সেই সব টপিকস এর উপর একটা ওভারভিউ করা হয়েছে। বিকজ তোমরা যখনই জ্যানকুয়ারিটা খুলবা সেই জ্যানকুয়ারিতে কিন্তু দেখবা যে এটাকে অনেক ডিটেইলস ভাবে বর্ণনা করা হয়েছে। সো সব কিন্তু আমাদের জন্য মানে আমাদের এই লেভেলে ইম্পর্টেন্ট, আমরা প্রফিট জন্য প্রফিট সিলেক্টিভ ভাবে আমরা পড়বো। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখানো হয়েছে, এই যে দেখো এগুলা কিন্তু সিস্টার্নি, হ্যাঁ এই যে দেখো সিস্টার্নি, এই যে এগুলো হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড সিস্টার্নি, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে এক্সটেন্ড হয়েছে, তাহলে এগুলো হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড সিস্টার্নি। এই যে পার্পল কালারের গোল গোল যে স্ট্রাকচার দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তোমার রাইবোজোম, তাহলে এই পোর্শনটাতে এই রাইবোজোম লাগানো আছে, দ্যাটস ওয়াই এগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে দেখো কোনো এরকম কিছু লাগানো নাই, একদম স্মুথ আছে, সেই জন্য কিন্তু এগুলোর নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, স্ট্রাকচারেরও একটু ভিন্নতা আছে, এটা অনেক বেশি দেখো সিস্টার্নি গুলো একদম বেশি হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড কনভলিউটেড, দেখছো ইন্টারকানেক্টেড কনভলিউটেড বলবো, প্রচুর পরিমাণে তারাবাঁকা দেখো জিগজ্যাগ 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 স্ট্রাকচারটা, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচারটা কিন্তু এরকম না। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে গলজি অ্যাপারেটাস, এটাকে আমরা গলজি অ্যাপারেটাসও বলি অথবা গলজি কমপ্লেক্সও বলি। এগুলো হচ্ছে elongated flattened sac like membranous structure, elongated flattened sac like membranous structures। ওকে, এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ভ্যাসিকল থাকে, গলজি অ্যাপারেটাস এর মধ্যে বিভিন্ন অনেক তোমার নিউমেরাস ভ্যাসিকলস থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই গলজি অ্যাপারেটাস এর গলজি অ্যাপারেটাস এর একটা পোর্শনে তোমার গলজি রিসিভিং রিজিয়ন, এটাকে আমরা বলি গলজি রিসিভিং রিজিয়ন, যেটাকে আমরা বলি সিস ফেজ, ঠিক অপোজিটে এটার অপোজিটেই যে তোমার যে ফেজটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ট্রান্সফেজ। একটাকে বলছি গলজি রিসিভিং, আর একটা কিন্তু গলজি শিপিং, হ্যাঁ একটা হচ্ছে গলজি রিসিভিং আর একটা হচ্ছে তোমার গলজি রিসিভিং সাইট, আর একটা হচ্ছে তোমার শিপিং সাইট, যেটাকে ট্রান্সফেজ বলছি। তাহলে একটা হচ্ছে সিস ফেজ আর একটা হচ্ছে ট্রান্সফেজ, সিস ফেজ ট্রান্সফেজ, এই যে এটা এখানে দেখো এগুলো কিন্তু তোমার ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক হিসেবে থাকে, দেখেছো ইন্টারকানেক্টেড সেল। তাহলে স্যাক লাইক স্ট্রাকচার, নিউমেরাস স্যাক লাইক স্ট্রাকচার, এই যে দেখো একটা স্যাক, এই যে একটা স্যাক, এই যে একটা স্যাক, একটা স্যাক, বিভিন্ন ধরনের স্যাক লাইক স্ট্রাকচার। আর এগুলো হচ্ছে তোমার সিক্রেটরি ভেসিকল, এই যেগুলো সিক্রেটরি ভেসিকল, যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার সিক্রেটরি ভেসিকল। তাহলে এই যে উপরের যে ফেজটা, মাথার দিকে যে অংশটা, সেটা হচ্ছে তোমার সিস ফেজ, আর অপোজিট যে ডাইরেকশনে যে ফেজটা সেটা হচ্ছে তোমার ট্রান্স ফেজ। এখান দিয়ে সে রিসিভ করে আর এদিক দিয়ে সে সিক্রেটরি ভেসিকল হিসেবে তোমার গ্র্যানিউলস গুলোকে বের করে দেয়, এইটাই হচ্ছে তোমার ট্রান্সফেজ। একটা দেশে জিনিসটাকে ইম্পোর্ট করছে, আরেকটা সাইড দিয়ে সেই জিনিসটাকে এক্সপোর্ট করছে, এটাই হচ্ছে মেইনলি তোমার সিস ফেজ আর ট্রান্সফেজ এর মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় কিন্তু জিজ্ঞেস করি যে হোয়াট ইজ সিস ফেজ অর এন্ড হোয়াট ইজ ট্রান্সফেজ। যারা পরীক্ষাটা একটু ভালো দিবা তাদের কিন্তু এই সিস ফেজ ট্রান্সফেজ কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। এটা হচ্ছে গলজি রিসিভিং রিজিয়ন আর এটা হচ্ছে শিপিং রিজিয়ন। এদিক দিয়ে গলজি সে হচ্ছে ইম্পোর্ট করবে আর এদিক দিয়ে সে এক্সপোর্ট করে বের করে দিবে, তাহলে এটার দুইটা ফেস আছে। তোমরা যখন এখানে গলজি অ্যাপারেটাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, তখন কিন্তু তোমাদেরকে এই পিকচারটা কিন্তু দিতে হবে। তোমরা কালারফুলি দাও আর কালারলেসই দাও, যেটাই দাও বাট দিতে হবে।
আচ্ছা, এটার ফাংশনটা হচ্ছে মডিফিকেশন, প্যাকেজিং এন্ড সর্টিং। মডিফিকেশন, প্যাকেজিং আর এন্ড সর্টিং। এটা হচ্ছে মডিফিকেশন করবে যেসব প্রোটিন তৈরি হয় নিউলি ফর্ম প্রোটিন গুলোর মডিফিকেশন, প্যাকেজিং করবে আর এগুলোকে সর্টিং করবে। অনেক সময় কিন্তু বলা হয় যে ইপিজেড এর ফাংশনের মতো, যাদের ইপিজেড এর ফাংশন নিয়ে, ইপিজেড তো বুঝছো যে একটা সংস্থা, হ্যাঁ, সেটার ফাংশন নিয়ে যাদের ধারণা আছে তারা খুব সুন্দর বুঝতে পারবে। ওরা কি করে, যেই জিনিসগুলো আসে প্রোডাক্ট গুলোর কি করে, সে হচ্ছে ফার্স্টে মডিফাই করে, দেন এগুলোকে প্যাকেজ করে সে বাইরে বের করে দেওয়ার জন্য হচ্ছে রেডি করে রাখে। ঠিক গলজি অ্যাপারেটাস এর ফাংশনটা কিন্তু সেম, প্যাকেজিং, মডিফিকেশন, প্যাকেজিং এন্ড সর্টিং। আর একটা মানে একটা মজার প্রশ্ন আসতে পারে যে অর্গানেলিজ এনগেজড ইন প্রোটিন সিনথেসিস, কোন কোন অর্গানেলিজ প্রোটিন সিনথেসিস করে। এর মধ্যে প্রথমটাই বলবো আমরা রাইবোজোম, তারপরটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরইআর দিয়ে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এরপরে হচ্ছে কিন্তু গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাসও কিন্তু প্রোটিন সিনথেসিসে হেল্প করে। কেন, কিভাবে? বিকজ সে কিন্তু যে প্রোটিন গুলো তৈরি হচ্ছে তাদের মডিফিকেশন কিন্তু গলজি অ্যাপারেটাস করছে। সো সেই সেন্সে কিন্তু সেও কিন্তু প্রোটিন সিনথেসিসে তোমার এঙ্গেজ রয়েছে, গলজি অ্যাপারেটাস। তাহলে এই তিনটা অর্গানেলিজ আমাদের প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এরপরে চলে গেলাম হচ্ছে লাইসোজোম। এরপরে হচ্ছে তোমার লাইসোজোম, এই জায়গাটা হচ্ছে তোমার ইন্টারসেলুলার ডাইজেশন এন্ড টার্নওভার অফ সেলুলার কম্পোনেন্ট। মানে এখানে হচ্ছে তোমার সেলের ডাইজেশন হবে আর সেলুলার কম্পোনেন্ট গুলো টার্নওভার হবে। এবং এই একটা লাইসোজোমের মধ্যে 40 ধরনের ডিফারেন্ট হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়। হাইড্রোলাইটিক এনজাইমের ফাংশনই হচ্ছে যে কোনো জিনিসকে ব্রেকডাউন করা, যে কোনো জিনিসকে ব্রেকডাউন করা। তাহলে লাইসোজোমের মধ্যে প্রায় 40 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। তাহলে এই লাইসোজোম গুলো সেই সব সেলে বেশি পাওয়া যায় যাদের মধ্যে তোমার ফেগোসাইটিক অ্যাক্টিভিটিসটা অনেক বেশি। যেসব সেলের ফেগোসাইটিক অ্যাক্টিভিটিসটা অনেক বেশি সেই সব সেলেই হচ্ছে তোমার লাইসোজোম পাওয়া যায়। যেমন হচ্ছে তোমার ম্যাক্রোফেজ, এদের ফাংশনই হচ্ছে তোমার ফেগোসাইটোসিস করা। এছাড়া রয়েছে নিউট্রোফিল, তাহলে এদের ফাংশন হচ্ছে তোমার ফেগোসাইটোসিস করা। সো এইসব জায়গায় তুমি বেশি পরিমাণে লাইসোজোম পাবা। ওকে, এটা দেখো যে লাইসোজোমাল হাইড্রোলেসিস আর লাইসোজোমাল হাইড্রোলেসিস গুলো হচ্ছে এনজাইম, এরাও তোমার সিনথেসাইজ হয় হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, দেন এরা গলজি অ্যাপারেটাসে ট্রান্সফারড হয়। ঠিক আছে, যেখানে এসে তারা কি হবে, আমরা তো আগে থেকে জানি যে কোনো প্রোডাক্ট যখন গলজি অ্যাপারেটাসে আসে তখন সেখানে মডিফিকেশন হয়, মডিফিকেশন হবে এবং প্যাকেজিং হবে। প্যাকেজিং হয়ে তোমার মেমব্রেন বাউন্ড লাইসোজোমে চলে আসবে। ঠিক আছে, মেমব্রেন বাউন্ড লাইসোজোমে চলে আসবে। লাইসোজোমাল এনজাইমের মধ্যে কিছু এক্সাম্পল দেখো, প্রোটিয়েজেস, নিউক্লিয়েজেস, ফসফাটেজেস, সব এসিএস লাগাই দিবা, একটা করে এসিএস লাগাই দিবা, তাহলে এনজাইম গুলোর নাম হয়ে যাবে। সালফাটেজেস, বিটা গ্লুকুরোনাইডেজেস, দেখো প্রোটিয়েজেস, নিউক্লিয়েজেস, ফসফাটেজেস, ফসফোলাইপেজেস, সালফাটেজেস, বিটা গ্লুকুরোনাইডেস। আর 3 ধরনের লাইসোজোম আমরা বডিতে পাই। একটা হচ্ছে তোমার প্রাইমারি লাইসোজোম, যারা কিন্তু এখনো ডাইজেস্টিভ ইভেন্টে এন্টার করে নাই, মানে এখনো খাওয়া দাওয়া শুরু করে নাই, সেগুলোকে আমরা বলবো প্রাইমারি। সেকেন্ডারিটা হচ্ছে ডাইজেশন অলরেডি প্রসেসটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেলে তখন সেই লাইসোজোমটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। হ্যাঁ, খাইতে বসছে। আর যেগুলো এখনো খাওয়া দাওয়া শুরু করে নাই সেগুলোকে আমরা বলবো প্রাইমারি লাইসোজোম। আর যাদের অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ডাইজেশন প্রসেসটা স্টার্ট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা বলছি সেকেন্ডারি লাইসোজোম। এরা কিরকম দেখা যাবে, এরা কিন্তু সাইজে অনেক বড় হবে এবং হেটেরোজেনাস অ্যাপিয়ারেন্স, বিকজ এদের মধ্যে তোমার ডাইজেস্টেড ম্যাটেরিয়াল গুলোর রেমনেন্ট থাকে, থাকে। আর টারশিয়ারি লাইসোজোম অলরেডি খাওয়া দাওয়া শেষ, কমপ্লিটেড করে ফেলছে, এবং এদের ভিতরে তোমার যেসব জিনিস তারা খেতে পারে নাই, মানে ইনডাইজেস্টেবল যে ম্যাটেরিয়াল গুলো, সেগুলোর রিমনেন্ট গুলো তুমি টারশিয়ারি লাইসোজোমে পাবা। ইয়েস, টারশিয়ারি লাইসোজোমে পাবা। তাহলে এই গেল হচ্ছে প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম এন্ড হচ্ছে তোমার টারশিয়ারি লাইসোজোম। তাহলে এই 3 ধরনের লাইসোজোম আমরা বডিতে পাচ্ছি। আমি কিন্তু যখন আমাদের ভাইভা সেশনটা হয়েছিল তখন ওখানে যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই শুনেছো যে একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন হয় যে লাইসোজোমাল এনজাইম তো যে কোনো কিছু খেয়ে ফেলতে পারে, তাহলে সে কেন তোমার সেলটাকেই খেয়ে ফেলে না? হ্যাঁ,
কিন্তু সেলটাকে সে কেন খেতে পারে না? কারণ তার যে এনজাইম গুলো সেগুলো কিন্তু সব অ্যাসিড এনভায়রনমেন্টে থাকে। লাইসোজোমের ভিতরের যে এনজাইমটা সেটা কিন্তু অ্যাসিডিক। আর সে যখনই আর বাইরের যে আমাদের বডির যে তোমার এনভায়রনমেন্টটা সেটা কিন্তু অ্যাসিডিক না, অ্যালকালাইন। তো অ্যাসিডিক যদি সে লিকেজ হয়ে বাইরে চলেও আসে তাহলে কিন্তু সে ফাংশন করতে পারবে না, কারণ তার কাজ করার জন্য অবশ্যই একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট লাগবে। সেই জন্য সে সেলকে খেয়ে ফেলতে পারে না, নাহলে কিন্তু অটো ডাইজেশন হয়ে যেত, সবকিছু খেয়ে ফেলতো সে, কিন্তু সেটা সে করতে পারছে না। আচ্ছা, এখন দেখো যে লাইসোজোমালের ডাইজেশনের পরে, লাইসোজোমাল কন্টেন্টস এর ডাইজেশনের পরে যেসব ইনডাইজেস্টেবল ডেব্রিস গুলো থেকে যায়, এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় তোমার মেমব্রেন বাউন্ড ভেসিকল হিসেবে থাকে, বড় বড় মেমব্রেন বাউন্ড ভেসিকল হিসেবে থাকে, যেগুলোকে আমরা বলছি রেসিডুয়াল বডিজ, যেগুলোর নাম হচ্ছে রেসিডুয়াল বডিজ। মানে অনেক সময় আমরা কিন্তু এই ওয়ার্ডটা বহুবার ইউজ করি, রেসিডুয়াল বডিজ, রেসিডুয়াল বডিজ। রেসিডুয়াল বডিজ হচ্ছে যে লাইসোজোমাল ডাইজেশনের পরে যেই ডাইজেশন, যেটা সে ডাইজেশন করতে পারে না, মানে ইনডাইজেস্টেবল ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলোকে সে কি করে, যে তোমার একটা মেমব্রেনের মধ্যে বাউন্ড করে রাখে, একটা ভেসিকল হিসেবে সে বাউন্ড করে রাখে, সেগুলোকে আমরা বলছি রেসিডুয়াল বডিজ। আচ্ছা, এটা একটা তোমার লাইসোজোমের স্ট্রাকচার দেখানো হয়েছে, এই যে এটা হচ্ছে লিপিড বাইলেয়ার, দেখো লিপিড বাইলেয়ার, আর এটা হচ্ছে তোমার গ্লাইকোসাইলেটেড মেমব্রেন, এই যে এটা হচ্ছে কার্বোহাইড্রেট পোর্শনটা, আর ভিতরে দেখো যে গোল 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 যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো সেটাই হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইম, এগুলোর ভিতরে হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইম। এটা হচ্ছে লাইসোজোমের স্ট্রাকচার। এটা কিন্তু ভিতরে আরো মানে তোমার কনসাইজ করে, মানে কনসাইজ বলবো না, আরো স্পেসিফিক করে দেওয়া হয়েছে। আমরা নরমালি কিন্তু একটা জাস্ট লাইসোজোমের স্ট্রাকচারটা কিন্তু এভাবে আমরা স্পেসিফিক্যালি পাই না, এটা আরেকটু মনে করো ম্যাগনিফাই করে তোমার স্ট্রাকচারটাকে আরেকটু স্পেসিফিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটার ফাংশন হচ্ছে ডাইজেস্ট এ ওয়াইড ভ্যারাইটি অফ ম্যাটেরিয়াল, এরা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ডাইজেশন করতে পারে। ওকে, এবং এরা কিন্তু তোমার যে কোনো ইনফেকশনের এগেইনস্টে, যে কোনো ইনফেকশনের এগেইনস্টে কিন্তু ডিফেন্সেও কিন্তু এরা হেল্প করে। ওকে, যেমন কিভাবে করে, যে সার্ভ ইন ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন বাই ইনগালফিং ব্যাকটেরিয়া অর ভাইরাস এন্ড আদার প্যাথোজেন। তারপরে দেখো যে এরা যেগুলো তোমার নন ফাংশনাল অর্গানেলিজ আছে, যেগুলো তোমার অর্গানেলস গুলো ফাংশন করে না, আমরা বলছি রেসিডুয়াল বডিজ, সেগুলোকে কিন্তু সে ডাইজেস্ট করতে পারে। তারপর হচ্ছে অটোলাইসিস অফ সেল ডিউরিং সেল ইনজুরি, অটোলাইসিস অফ সেল ডিউরিং সেল ইনজুরি, এটা হচ্ছে তোমার একজন জাপানি বিজ্ঞানী আছে, সেই জাপানের বিজ্ঞানী এই লাইসোজোমাল যে সেলের যে তোমার লাইসোজোমের উপরে তোমার গবেষণা করে সে কিন্তু অলরেডি তোমার নোবেল পেয়েছে। ঠিক আছে, এই লাইসোজোমের উপরে আমরা যে রোজা রাখি, সে কি কি আমার বিজ্ঞানীর নামটা ঠিক মনে আসতেছে না, সে যে তোমার কি আবিষ্কার করেছে, আমরা যে রোজা রাখি, সে রোজা রাখা মানে একটা ফাস্টিং এ যখন আমাদের বডিটা থাকে একটা প্রলং ফাস্টিং এর সময় কি হয়, তোমার এই লাইসোজোমটা যেসব যেসব সেলের অর্গানালিস বা যেসব আমাদের সেলের কোনো কাজে নাই, কাজে আসে না বা ক্ষতিকর যেসব আমাদের সেলের জন্য, সেই প্রোডাক্ট গুলো কিন্তু লাইসোজোম খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, খেয়ে ফেলতে পারে। তো এইটার উপর গবেষণা করে সে কিন্তু অলরেডি নোবেল পুরস্কার পেয়েছে, তোমরা সবাই মেবি জানো। আচ্ছা, এখন চলে আসো যে অটোফেগি। অটোফেগি মানে কি? অটোফেগি মানে হচ্ছে যে লাইসোসোমটা যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার এক্সেস অর নন ফাংশনাল অর্গানালিস এন্ড আদার সাইটোপ্লাজমিক যে স্ট্রাকচার থাকে সেগুলোকে যে বের করতে পারে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলছি অটোফ্যাগি। অটোফ্যাগির উপরেই কিন্তু তোমার ওই বিজ্ঞানী অটোফ্যাগির উপরেই তোমার গবেষণা করেছিলেন এবং গবেষণা করে উনি নোবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা, autophagy is enhanced in secretory cell that have accumulated excess secretory granules and in time nutrient stress such as starvation. যখন আমরা starvation-এ থাকি তখনই আমাদের autophagy প্রসেসটা তোমার শুরু হয়, তখনই আমাদের autophagy প্রসেসটা শুরু হয় এবং খুব মানে ভালোভাবে সে তার autophagy প্রসেসটা ফাংশন করতে পারে যখন আমরা starvation-এ থাকি। তো আল্লাহ পাক দেখো আমাদেরকে যে স্টারভেশনে থাকতে বলেছে, রোজা রাখতে বলেছে, সেটা কিন্তু আমাদের বডির অনেক ভালো কিছুর জন্য। হ্যাঁ, আমাদের এটা কি থাকে যে একবেলা না খেতে পারলে আমরা একদম শেষ হয়ে যাই, আসলে কিন্তু ব্যাপারটা তা না। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তা না, কারণ এটার কিন্তু অনেক উপকারী দিকও আমাদের আছে। দেখো একজন বিজ্ঞানী সেটার উপরে গবেষণা করে অলরেডি উনি নোবেল প্রাইজ পেয়েছেন।
তাহলে অটোফেগি প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রোজা রাখা খুবই ভালো শরীরের জন্য। আচ্ছা, আর অটোফেগাজম মানে কি, তোমার ইজ ফর্মড বাই এ মেমব্রেন ফ্রম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যারাউন্ড দ্য অর্গানেলিস অর সাইটোপ্লাজমিক পোর্শন টু বি রিমুভড। এটার মানে হচ্ছে যে তোমার যে প্রোডাক্টটা তোমার রিমুভ হয়ে যাবে তার চারিদিকে যে মেমব্রেনটা তৈরি হয়, যে মেমব্রেনটা তোমার তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি অটোফেগোজোম। অটোফেগোজোম। ওকে, এরপরে চলে যাব হচ্ছে পারঅক্সিজম। পারঅক্সিজম হচ্ছে এগুলো কিছু স্ফেরিক্যাল অর্গানেলিস। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু স্ফেরিক্যাল অর্গানেলিস যেগুলো হচ্ছে তোমার নেমড ফর দেয়ার এনজাইম প্রোডিউসিং এন্ড ডিগ্রেডিং হাইড্রোজেন পারঅক্সাইড। এরা হচ্ছে তোমার হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরিও করতে পারে, এটাকে ব্রেকডাউনও করতে পারে। সো এটার জন্য এর নাম হচ্ছে তোমার পারঅক্সিজম। যেমন তোমার অক্সিডেইজেস যে এনজাইমটা থাকে ওর মধ্যে, সেটা তোমার হাইড্রোজেনকে তোমার রিমুভ করে, হাইড্রোজেন অ্যাটমটাকে রিমুভ করে ফেলে। ঠিক আছে, হাইড্রোজেনটাকে রিমুভ করে সে মলিকুলার অক্সিজেনে আবার নিয়ে আসে, এসে তৈরি করে হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2। আর আরেকটা এনজাইম আছে তোমার পারঅক্সিডেইজেস, যেটা হচ্ছে H2O2 কে ভেঙে ফেলে, H2O2 কে ভেঙে ফেলে। ঠিক আছে, ভেঙে ফেলে, যেটা কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড যেটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের সেলের জন্য খুব রিস্কি, পটেনশিয়াল ড্যামেজিং একটা স্ট্রাকচার, সেটাকে সে ব্রেকডাউন করতে পারে। মানে সে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করতে পারে, আবার এটাকে ব্রেকডাউনও করতে পারে। দ্যাটস ওয়াই এটার উপর নাম ভিত্তি করে তার নামকরণটা করা হয়েছে পারঅক্সিজোম। এটা পাওয়া যায় বেসিক্যালি তোমার লিভার এবং কিডনি সেলে, লিভার এবং কিডনি সেলে এটা খুব বেশি পাওয়া যায়। এটার ফাংশনটা হচ্ছে একটু আগেই তো দেখলা যে অ্যানাবলিক এবং ক্যাটাবলিক ফাংশন, মানে যখন এটা কোনো কিছু তৈরি করবে তখন এটাকে বলবো অ্যানাবলিক ফাংশন, আর যখন এটা ব্রেকডাউন করবে সেটাকে আমরা বলছি ক্যাটাবলিক ফাংশন। আর এটা তোমার বিটা অক্সিডেশনে হেল্প করে, বিটা অক্সিডেশনে হেল্প করে। আর এরা হচ্ছে বিভিন্ন ধরনের স্পেশালাইজড ফসফোলিপিড তৈরি করে, যেমন হচ্ছে তোমার নাম প্লাজমালোজেন। প্লাজমালোজেনটা হচ্ছে তোমার নার্ভ সেলের মাইলিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই দরকার মাইলিনেশনের জন্য। তাহলে এই হচ্ছে আমাদের পারঅক্সিজমের ফাংশন। আচ্ছা, এরপর আমাদের রয়েছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনটা আমি আসলে আজকে পড়াবো না, আমরা নেক্সট ক্লাসে পড়বো, সাইটোস্কেলিটনটা পড়বো। আর এছাড়া আমাদের যে সেল সাইকেল আছে, সাইটোস্কেলিটনটা অল্প একটু স্ট্রাকচার, তা আমি এখানে পড়াবো না, বিকজ সাইটোস্কেলিটনটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটা শর্ট নোট হিসেবে বহুবার এসেছে। সো এই কোশ্চেনটা আমি এমন ভাবে পড়াবো যেন তোমরা একটু বুঝে বুঝে অ্যান্সারটা করতে পারো। আর সাথে আমি এগুলোর ইমেজও দেখাবো, পরীক্ষার হলে তোমরা কোন পিকচারটা দিবা। তাহলে সাইটোস্কেলিটনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, প্লাস হচ্ছে সেল, যদি আমাদের সময় থাকে তাহলে অবশ্যই সেল সাইকেলটা শুরু করে দেব। আমাদের সেলের বায়োলজি, সেল বায়োলজি যেটা, সেটা অলরেডি অলমোস্ট প্রায় শেষ দিকে। তাহলে সেল বায়োলজি, আমরা সেলের যে স্ট্রাকচার মানে সেলের যে লেকচারটা সেটা হচ্ছে সেল বায়োলজি থাকবে, সেল ডিভিশন থাকবে, আর হচ্ছে তোমার সেল সাইকেল থাকবে। আমি সবগুলো টাচ করব, যদিও এই জিনিসগুলো হচ্ছে খুবই, এই স্ট্রাকচার যেগুলো আমি মাত্র বললাম যে টপিকস গুলো, এগুলো আসলে অনেকের কাছে অনেক খুবই মারাত্মক বোরিং একটা ব্যাপার, কিন্তু বোরিং ব্যাপার হলেও এটা নিয়ে কাজ করতে হবে। আর বোরিং ব্যাপার নিয়েই কাজ করি তাহলে অবশ্যই কিছু হলেও মাথায় অবশ্যই থাকবে, এবং যেটাই আমাদের আসলে বেসিক্যালি দরকার। সো আমরা নেক্সট ক্লাসে সাইটোস্কেলিটনটা পড়বো, খুব ছোট খুব সহজ একটা জিনিস। তা এই পর্যন্ত যতটুকুন পড়ানো হয়েছে তোমরা চেষ্টা করবা যে তোমাদের ভাইভা সেশনে যেসব প্রশ্ন আছে সেসব প্রশ্নের সাথে এই প্রশ্ন, এই যে টপিকস গুলো পড়ানো হয়েছে সেই টপিকস গুলো অলরেডি একটা ওভারভিউ করে ফেলবে, তাহলে কিন্তু আস্তে আস্তে প্রিপারেশনও শেষ হয়ে যাবে। এখন আসলে কলেজ যখনই খুলবে, খোলার ডিসিশনের পরপরই কিন্তু তোমাদের প্রফেশনাল এক্সাম দেখা যাবে যে ডেট পড়ে যাবে, তখন কিন্তু তোমাদের হুড়াহুড়ি লেগে যাবে যে কোনটা ছেড়ে তোমরা কোনটা পড়বে। কারণ তিনটা সাবজেক্ট অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যেন পরীক্ষাটা আমাদের খুব ভালো হয়। সো আজকে আর পড়াবো না, আমরা নেক্সট ক্লাসে যে সাইটোস্কেলিটনের এই কয়েকটা জিনিস বাকি আছে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে। আর যাই হোক, সবাই ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের সেফটি নিজে মেনটেন করে চলবা। তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।